সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভারতের হামলা আসন্ন, পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান। জানাবো পাকিস্তানিরা গরিব, ইসলাম জানে না, বলছে আসাদুদ্দিন ওয়াইসি। এদিকে গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল। আরও থাকছে 13 কোটি ডলারে মার্কিন সামরিক সরঞ্জাম কিনছে ভারত। এবং সর্বশেষ থাকছে বিমান বাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি। এখন বিস্তারিত। ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানি পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে। শনিবার রাশিয়ান সম্প্রচার মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মস্কোতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। সাক্ষাৎকারে পাকিস্তানি কূটনীতিক বলেন, ইসলামাবাদে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে জানা যাচ্ছে ভারত পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, কিছু ফাঁস হওয়ার নথি আমাদের হাতে এসেছে, যেগুলোকে পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। তাই আমরা বিশ্বাস করি হামলা আসন্ন এবং এটি যে কোনো সময় ঘটতে পারে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করার ভুল করে, তাহলে পাকিস্তান তাদের সামরিক শক্তির সম্পূর্ণ ব্যবহার করবে, সেটি হোক প্রচলিত অস্ত্র কিংবা পারমাণবিক অস্ত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, এটি সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কোনো শীর্ষ কূটনীতিকদের দেওয়া সবচেয়ে স্পষ্ট পারমাণবিক হুমকিগুলোর একটি। এই হুঁশিয়ারি এমন এক সময় হলো যখন কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ঐতিহাসিক ইন্দাস পানি চুক্তি স্থগিত করেছে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিন্ধু নদী এবং তার উপনদীগুলোর পানি বণ্টন দুই দেশের মধ্যে পরিচালিত হয়ে আসছিল। কয়েকটি যুদ্ধের মধ্যেই এই চুক্তি কার্যকর ছিল, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি স্থিতিশীল উৎপাদন হিসেবে বিবেচিত হতো। রাষ্ট্রদূত জামালি ভারতের পানি চুক্তি স্থগিতের পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে উল্লেখ করে বলেন, যদি ভারতের পক্ষ থেকে নিম্ন অববাহিকায় পানি প্রবাহ বন্ধ বা অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেটিকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ধরা হবে এবং আমরা পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ পর্যটকের মৃত্যু ঘিরে তীব্র ভারত পাকিস্তান উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত অভিযোগ তুলেছে, প্রতিবেশী রাষ্ট্রের মদদেই হামলাটি সংঘটিত হয়েছে। যদিও এ নিয়ে ভারতের হাতে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, তবে এরই মাঝে পাকিস্তানের বিভিন্ন দায়িত্বশীল নেতার তরফ থেকে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, যা ভারত জুড়ে সমালোচনার ঝড় তুলেছে। প্রেক্ষাপট যখন তখন ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর এবং অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুমিনিন এর প্রধান আসাদুজ্জামান ওয়াইসি রোববার একটি বিবৃতিতে পাকিস্তানকে একহাত নেন। প্রখ্যাত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ওয়াইসি পাকিস্তানকে আখ্যা দেন একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে এবং বলেন, পাকিস্তানিরা এতটাই গরিব যে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আর যারা আজেবাজে কথা বলছে তারা ইসলাম জানেই না। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের যুদ্ধ মনোভাব বক্তব্যের জবাবে ওয়াইসি বলেন, 1947 সালে আমরা ভারতীয় মুসলিমরা ঠিক করেছিলাম এই দেশই আমাদের। আমরা জিন্নাহর ডাক প্রত্যাখ্যান করেছিলাম। ভারত ছিল, আছে আর ইনশাআল্লাহ থাকবে আমাদের দেশ। পাকিস্তানে যারা ধর্মের নামে জঙ্গিবাদ ছড়াচ্ছে তারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তারা প্রকৃত ইসলামের শিক্ষা থেকে সম্পূর্ণ বিস্মৃত। ওয়াইসি বলেন, পাকিস্তানে আজও 1947 সালে ভারত থেকে যাওয়া মানুষদের মুজাহিদ বলে উপেক্ষা করা হয়। পাঠান, বেলুচ, সিন্ধুদের সঙ্গেও হয় বৈষম্য। এই রাষ্ট্রের সাম্য ন্যায়ের কোনো স্থান নেই। পাকিস্তান এতটাই দারিদ্র্যপীড়িত ও অস্থিতিশীল যে সাধারণ মানুষও দিশেহারা। তিনি আরও বলেন, তাদের আফগানিদের সঙ্গে সীমান্ত সমস্যা, ইরানের সঙ্গে বিরোধ এবং ভারতের সঙ্গে জন্মলগ্নই থেকে শত্রুতা, এসব মিলে পাকিস্তান আজ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। কাশ্মীরের পেহেলগ্রাম হামলার প্রসঙ্গে ওয়াইসি বলেন, এই বর্বরোচিত হামলা গোটা জাতিকে নাড়া দিয়েছে। এ সময় যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তারা ভারতের শত্রু। বিভাজনের এই প্রচেষ্টা পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে খুশি করবে, দেশকে নয়। তিনি বলেন, এখন আমাদের সংহতি ও দেশপ্রেম প্রমাণের সময়। যারা পাকিস্তানের স্বার্থে কাজ করে তাদের মুখোশ উন্মোচন করা দরকার। এবার আমাদের উচিত শক্ত জবাব দেয়া, যাতে এই সন্ত্রাসের বিষ চিরতরে শেষ হয়ে যায়। পাকিস্তানের পরমাণু শক্তির হুমকির প্রসঙ্গে ওয়াইসি বলেন, তোমরা বলো তোমরা পরমাণু শক্তি, কিন্তু করেছো কি? ধর্মের নামে মানুষ খুন করছো। এটা ইসলাম নয়, এটা সন্ত্রাস। তোমরা আসলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-এর মতো আচরণ করছো। গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগেই রিজার্ভ বাহিনীকে তলব করতে শুরু করেছে ইসরায়েল।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, লক্ষাধিক রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ অবস্থায় যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থকারী কাতারের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবরে বলা হয়, এই রিজার্ভ বাহিনীকে ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে কর্মরত নিয়মিত সেনাদের বদলে গাজা সীমান্তে মোতায়েন করা হবে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, রোববার দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা গাজার সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। সাম্প্রতিককালে ইসরায়েলের রাজনৈতিক জোট টিকিয়ে রাখার চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৭ মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও ১,১৮,৩৬৬ জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে। ১৩ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইন্দো প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদারে ভারতের কাছে ১৩ কোটি ১০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সরঞ্জামের মধ্যে রয়েছে উন্নত সি ভিশন সফটওয়্যার, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিক্রয় যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে এবং ভারতের সামুদ্রিক নিরাপত্তার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য কোনো প্রভাব ফেলবে না। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলছে, প্রস্তাবিত এই বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও নিরাপত্তা লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি ভারতের নৌবাহিনীর কৌশলগত অবস্থান ও হুমকি শনাক্ত করার ক্ষমতা বৃদ্ধি করবে। উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। এর মধ্যে সামরিক সরঞ্জাম কিনছে ভারত। বিমান বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি। কাশ্মীরের পেহেলগ্রামে রক্তক্ষয়ী হামলার পর থেকে একের পর এক সামরিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বশেষ রোববার ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের সঙ্গে তিনি এক জরুরি বৈঠকে বসেছেন। ভারত পাকিস্তান সীমান্ত চলমান তীব্র উত্তেজনার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্রে পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার পর এটি ছিল প্রধানমন্ত্রী মোদির তৃতীয় সামরিক শীর্ষ পর্যায়ের বৈঠক। এর আগের দিনই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীর সঙ্গে এবং তার আগে সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে পৃথক বৈঠক করেন মোদি। এসব বৈঠককে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতের সম্ভাব্য প্রতিরক্ষা কৌশল নির্ধারণের অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকারিভাবে মোদি এপি সিংকে বৈঠকে নিয়ে কোনো বিবৃতি দেয়া না হলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, পেহেলগাম হামলার পর ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর করণীয় ঠিক করতে এই আলোচনা। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা নিজ বিবেচনায় সময়, লক্ষ্য, পদ্ধতি নির্ধারণ করে প্রতিক্রিয়া জানাতে পারবে।